আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তাই আপনাদের কাছে আরো কয়েকটা হাড়হিম করা ইমেল নিয়ে আমি তরিকুল জুনিয়র ভয়ের বারান্দা এই ইউটিউব চ্যানেলটিতে আবারও ফিরে আসলাম। কথা না বাড়িয়ে সরাসরি আমরা ঘটনায় যেতে চাই। আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা। ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে, আর ঘটনার শেষে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার অবশ্যই দিতে হবে। আরো একটা কথা না বললেই নয়, আপনাদের একান্ত সাপোর্ট কামনা করছি, কারণ আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদেরকে সাপোর্ট করুন। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের সামনের রাস্তা চলা একেবারে অসম্ভব হয়ে পড়বে। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। ঘটনাটা আমাদেরকে তামান্না আপা পাঠিয়েছেন। লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আমি মোসাম্মদ তামান্না খাতুন। আমার বয়স এখন 24 বছর। আমি বেশ কয়েকদিন যাবৎ আপনাদের ভয়ের বারান্দার বেশ কয়েকটা এপিসোড শুনেছি, তাই আমার কাছে থাকা একটা ঘটনা আপনার কাছে লিখে পাঠানোর জন্য মনস্থির করলাম। ঘটনাটা কেমন লাগবে জানি না, তবে আমার কাছে বেশ ভয়ঙ্কর লেগেছে। ঘটনাটা সিলেক্ট হলে অবশ্যই আমাকে জানাবেন। আমার বাসাটা বগুড়া জেলার শেরপুর উপজেলার বিশালপুর গ্রামে। ঘটনাটা আমাদের সাথে বেশ কয়েক বছর আগে ঘটে যায়। আমরা বগুড়াতে নতুন একটা বাড়ি কিনেছিলাম। ব্যবসার সুবাদে আমাদের বাড়িতে আমার বাবা থাকতেন না, তিনি প্রায়শই বাড়ির বাহিরে থাকতেন। বাড়িতে শুধু আমি আর আমার মা আর আমার ছোট্ট একটা ভাই ছিল। আমাদের নতুন বাড়িটার আশপাশে তেমন কোনো বাড়িঘর ছিল না, চারপাশটা খুবই নীরব ছিল, যার কারণে আমাদের এই বাড়িটাকে খুবই ভালো লেগে যায়। আর অনেক সস্তায় পাওয়ায় আমরা এই বাড়িটা কিনেও ফেলি। কিন্তু এই বাড়িটা কেনার পরে আমাদের সাথে এমন কিছু ঘটে যেটার কল্পনা আমরা কেউই করেছিলাম না। প্রথমে আমি আমার বাড়িটার একটু বর্ণনা দিই। আমাদের বাড়িতে ছিল 4টা রুম। একটা রুম ছিল, তারপরে এল হয়ে দক্ষিণ দিক দিয়ে পাশাপাশি 3টা রুম ছিল। টিন শেড বাড়ি ছিল এটা। বাড়ির উঠানে একটা বড় সড়ো আম গাছ ছিল। আম গাছটা এত পরিমাণে বড় ছিল যে পুরো উঠানটাই আম গাছের ডালে ঢাকা থাকতো, আর পুরো উঠানে সূর্যের কোনো আলো পড়তে দিত না। বাড়ির চালের ওপরেও সেই আম গাছের ডালগুলো ছিল। এভাবেই বেশ কয়েকটা দিন খুব ভালোই কাটছিল। আমরা বাড়িতে খুব ভালোই মজা নিচ্ছিলাম। হঠাৎ একদিন আমার ছোট ভাই, যার বয়স মাত্র 7 বছর, তার খুব শখ হলো গাছের ডালে তাকে যেন একটা দোলনা বেঁধে দেয়। সে দোলনাটা বাঁধানোর জন্য এক প্রকার জেদ করতে লাগলো, যার কারণে বাবা বাধ্য হয়ে বাজার থেকে দড়ি কিনে এনে আম গাছের ডালের সাথে একটা শক্তপোক্ত দোলনা বেঁধে দিলেন। সে দোলনাতে আমিও মাঝে মধ্যে দিয়ে বসতাম। আর ঘটনাটা এই দোলনা টাঙানো থেকেই শুরু হয়। যেদিনকে এই দোলনাটা টাঙানো হয় সেদিনকে রাত থেকেই কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা আমাদের বাড়িতে ঘটতে থাকে। সেদিন রাতেই হঠাৎ করে আমি শুনতে পেলাম আমাদের বাড়ির টিনের ওপর দিয়ে কিছু একটা হেঁটে যাচ্ছে। প্রথমে আমি মনে করেছিলাম এটা বিড়াল কিংবা কোনো বড় ইঁদুরের কাজ, কারণ আশপাশে আরো অনেক নারিকেল গাছ আছে, আর সেখান থেকেই হয়তো গেছো ইঁদুরগুলো টিনের চালের ওপর দিয়ে হাঁটাহাঁটি করছে, কিংবা কোনো বিড়াল হেঁটে যাচ্ছে। প্রথম দিন এই জিনিসটাকে তোয়াক্কা করলাম না, কিন্তু প্রায় ঘন্টা খানেক ধরে এই একই রকম ভাবে কোনো কিছু টেনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল। বাবা বাড়িতে ছিল না, যার কারণে আমরা ঘর থেকে বের হয়ে জিনিসটা দেখার মতো প্রয়োজন মনে করেছিলাম না। ভেবেছিলাম এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। ঘটনাটা শুরু হয় তার কয়েকদিন পর থেকে। আমি আর আমার মা বারান্দায় বসেছিলাম। আমি আমার মায়ের মাথার চুলে তেল দিয়ে দিচ্ছিলাম। তখন সময়টা ছিল ভর দুপুর বেলা। রান্না বাড়ার কাজ শেষ করে গোসল করে আমরা বাবার অপেক্ষায় ছিলাম, বাবা আজকে বাড়িতে আসবে। হঠাৎ করেই আমরা দেখতে পেলাম গাছের ডালে বাঁধা সেই দোলনাটা একা একাই নড়ছে, কিন্তু আশ্চর্যের বিষয় আশপাশে এমন কোনো বাতাস নেই যেই বাতাসের কারণে দোলনাটা নড়তে পারে, কারণ গাছের কোনো পাতাই নড়ছিল না, শুধু ওই দোলনাটাই অস্বাভাবিকভাবে নড়ছিল। এই জিনিসটা দেখে আমি আর আম্মু দুজনেই প্রচন্ড আশ্চর্য হয়ে যায়।
এরই ভেতরে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। আমার ছোট ভাই ঘর থেকে বের হয়ে এসে আমাদেরকে বলল, মা, আমার দোলনাতে ওই মেয়েটা কে বসে আছে? কথাটা শুনে আমি আর মা আকাশ থেকে পড়লাম। আমরা কাউকেই সেই দোলনাতে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমার ছোট ভাই স্পষ্ট সেখানে একটা বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছিল, যে এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়েছিল। সে তাকে অনেকভাবে বকাবকি করতে লাগলো। আমরা বিষয়টা বুঝতে পারলাম না সে আসলে কাকে বকাবকি করছে, কারণ দোলনাটা নড়ছে ঠিকই, কিন্তু সেখানে কাউকে বসে থাকতে আমরা কেউই দেখতে পাচ্ছিলাম না। বিষয়টা আমাদেরকে প্রচন্ড ভাবিয়ে তুলল, আর সাথে সাথেই আমরা আমার ছোট ভাইকে নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেলাম। বাড়িতে তার কিছুক্ষণের মাথায় বাবা চলে আসলো, আর আসার সাথে সাথেই পুরো ঘটনাটা আমরা বাবার কাছে শেয়ার করলাম। কিন্তু বাবা এই কথাটা সম্পূর্ণরূপে হেসে উড়িয়ে দিলেন। হয়তো ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু এর থেকেও ভয়ঙ্কর কিছু আমাদের জন্য অপেক্ষা করছে, এটা আমরা কেউই জানতাম না। সেদিনকে রাত থেকেই আমাদের সাথে আরো অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটা শুরু হলো। আমি যেই রুমে থাকতাম সেই রুম থেকে আমাদের বাড়ির উঠানটা পুরো দেখা যেত। শুধু আমার নয়, আমাদের বাড়ির প্রতিটা রুম থেকে বাড়ির উঠানটা খুব ভালোভাবে দেখা যেত, কারণ বারান্দার দিকে প্রতিটা রুম থেকে একটা করে জানালা ছিল। বেশ পুরনো একটা বাড়ি ছিল। আমরা কমপ্লিট বাড়িটা সহ জমিটা কিনেছিলাম। হঠাৎ রাতের বেলা আমার ঘুম ভেঙে গেল। চাঁদনি রাতের আলোয় চারপাশটা পুরো আলোকিত হয়ে আছে, আর আমার চোখ গিয়ে পড়ল সেই জানালার দিকে। আর জানালার দিকে তাকিয়ে আমি যা দেখলাম, এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম সেই দোলনাটা নিজে থেকেই নড়ছে, আর ভালো করে ফলো করে দেখলাম সেই দোলনার ওপরে কালো একটা অবয়ব বসে আছে, যেটার চোখগুলো লাল টকটকে জ্বলছিল, আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর দোল খাচ্ছে। আমি প্রথমে এটাকে নিজের মনের ভুল ভেবেছিলাম। চোখটা কচলে আমি আবারও সেই দিকে তাকালাম, কিন্তু এবার স্পষ্ট আমি দেখতে পেলাম সত্যি সেই দোলনার ওপরে কেউ একজন বসে থেকে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই আর জোরে চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে বাবা আর মা দুজনেই ঘর থেকে বেরিয়ে এলো, আর আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি অনেক ভীত কণ্ঠে তাদেরকে বললাম, ওই ওই দোলনাতে কেউ একজন বসেছিল। আমি স্পষ্ট তাকে দেখতে পেয়েছি। আব্বু দেখো, ওই দোলনাতে কেউ একজন আছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমার প্রচন্ড ভয় হচ্ছে। আমার আব্বু দোলনার দিকে আবারও ফিরে তাকালো। সেখানে কাউকেই দেখতে পেলেন না, কিন্তু দোলনাটা সত্যি সত্যি তখনও দুলছিল। এটা দেখে আমরা বেশ ভয় পেয়ে গেলাম। বুঝতে পারলাম বাড়িতে কিছু একটা ঠিকঠাক নেই। পরের দিন সকালের আলো ফোটার সাথে সাথে বাবা গাছের ওপরে উঠে দোলনাটা কেটে দিলেন। ভেবেছিলাম দোলনাটা কেটে দেওয়ার পরে হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু এরপরে আমাদের সাথে আরো ভয়ানক কিছু ঘটতে লাগলো, যেটার কল্পনা আমরা একেবারেই করেছিলাম না। রাতের বেলা এমন একটা ঘটনা ঘটলো, এটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। কিন্তু দোলনাটা কাটার কারণে আমার ছোট ভাই প্রচন্ড কান্নাকাটি করছিল, কিন্তু আমরা তো তাকে আর বোঝাতে পারছিলাম না। এই কাজটা আমাদেরকে বাধ্য হয়ে করতে হয়েছে। সেদিন রাতে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। হঠাৎ রাত 2টার দিকে আব্বুর অনেক জোরে চিৎকার শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দরজা খুলে আব্বুর রুমে প্রবেশ করলাম। সেখানে গিয়ে আমি যা দেখলাম, এটা দেখে আমি আরো বেশি আশ্চর্য হয়ে গেলাম। আমার আব্বুর গালে 4টা আঙ্গুলের ছাপ বসে আছে, যেটা একেবারে কালো কালশিরার মতো হয়ে আছে। আব্বুর ভাষ্যমতে রাতের বেলা ঘুমানোর সময় কেউ যেন তাকে সজোরে একটা থাপ্পড় মেরেছে, আর তার গালের ডান পাশে এই 4টা আঙ্গুলের দাগ একেবারে স্পষ্ট হয়ে আছে। পরের দিন আব্বুর ব্যবসার কাজে বাহিরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই রাতের আঘাতের কারণে আব্বুর শরীরে প্রচন্ড জ্বর চলে আসে, আর তিনি ব্যবসার কাজে বের হতে পারেন না। আমরা আর দেরি করলাম, সাথে সাথেই পাশের মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসলাম, আর তার কাছে পুরো ঘটনাটা একে একে বলতে লাগলাম। ইমাম সাহেব আমাদের বাড়িটাকে চারপাশ দিয়ে ঘুরতে লাগলেন, আর বেশ কিছুক্ষণ পরে তিনি আমাদেরকে কিছু না বলেই শুধু বললেন, এখানে অনেক ভয়ঙ্কর কিছু একটা আছে, যেটাকে তাড়ানো তার দ্বারা সম্ভব নয়। আমরা যেন অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করি। এই বলে তিনি আমাদের কাছ থেকে চলে গেলেন।
আশ্চর্যজনক, তিনি আমাদেরকে কোনো পড়া পানি কিংবা কোনো তাবিজও দিয়ে গেলেন না। তিনি সরাসরি আমাদের না সূচক দিয়ে চলে গেল। আমরা এই বিষয়টা তদন্ত নেওয়ার জন্য বাড়ির আশপাশের বৃদ্ধ লোকদের, এমনকি প্রতিবেশীদের জিজ্ঞাসা করতে লাগলাম আমাদের সাথে এমনটা কেন ঘটছে। তখন আমরা এই বিষয়ে যা জানতে পারলাম, এটা শুনে আমরা আরো আশ্চর্য হয়ে গেলাম। আসলে এই আমাদের আগে এখানে যে মালিক ছিলেন, তাদের একটা 8 বছর বয়সী মেয়ের এই গাছের ডালেই দোলনার ওপর থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল। তারা তাদের মেয়েকে এত পরিমাণে ভালোবাসতো, যেটা ভাষায় প্রকাশ করার মতো ছিল না। মেয়েটা মারা যাওয়ার সঙ্গে মেয়ের মাও তার কয়েকদিনের মাথায় মারা গিয়েছিল। আর তারপরে এই জমিটা তারা বিক্রি করে এখান থেকে চলে গিয়েছে। আর বাচ্চা আর বাচ্চার মাটা মারা যাওয়ার পর থেকে এইদিকে তেমন একজন লোকজন আসার সাহস করতো না। এছাড়া তারা এরকম কোনো ঘটনা এর আগে শোনেন। আমরাও এই কথাটাকে বিশ্বাস করে নিলাম, কারণ প্রথম যেদিন আমার ছোট ভাই বলেছিল দোলনার ওপরে ওই মেয়েটা কে, তা এমনকি তাকে বকেও দিয়েছিল, কিন্তু আমরা কাউকেই দেখতে পাচ্ছিলাম না। তাই আমাদের বিশ্বাস করতে খুব একটা কষ্ট হয়নি যে এটা তাদেরই কেউ একজন হতে পারে। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু সেই রাতে এর থেকেও ভয়ঙ্কর কিছু আমাদের জন্য অপেক্ষা করছিল। ভয়ে আমি ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিয়ে শুয়ে থাকতাম, ঘরের ডিম লাইট জ্বালিয়ে রাখতাম। হঠাৎই কোনো এক অজানা কারণে রাতের বেলা আমার ঘুম ভেঙে যায়, আর ঘুম থেকে উঠে আমি শুনতে পেলাম আমার ঘরের দরজা আর জানালাতে কেউ একজন টুকটুক করে টোকা দিচ্ছে। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমার পুরো শরীরটা যেন ভয়ে জমে গিয়েছিল। এমন সময় আমার ঘরটা অদ্ভুত এক শীতলতায় ভরে এলো, যেটা আমি খুব ভালোই উপলব্ধি করতে পারছিলাম। সময়টা ছিল গরমকাল, কিন্তু ওই ঠান্ডা অনুভূতিটা এত পরিমাণে ছিল যে আমি কাঁথা মুড়ি দিয়েও আমার শরীরে ঠান্ডা কমছিল না। আমি প্রচন্ড ভয় পেতে লাগলাম। এমন সময় হুট করে আমার ঘরের জানালাটা খুলে গেল। আমি খুব ভালোভাবে শক্ত করে ওই জানালাটা লাগিয়েছিলাম, যেন তেন ভাবে ওই জানালাটা খোলা অবস্থাতেই সম্ভব ছিল না। এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম আর অনেক জোরে চিৎকার করে উঠলাম। আমার সাথে সাথে আমার পাশের ঘর থেকে আমার ছোট ভাইও অনেক জোরে চিৎকার করে উঠল। বুঝতে পারলাম না কি হয়েছে। আমি ঘর থেকে এক দৌড়ে বের হয়ে আমার ছোট ভাইয়ের রুমের দিকে গেলাম, আর আমার সাথে সাথে আমার বাবা মাও ঘুম থেকে উঠে পড়েছিল, আর তারাও আমাদের ছোট ভাইয়ের ঘরের সামনে এসেছিল। বলে রাখি, আমার ঘর দিয়ে আমার ছোট ভাইয়ের রুমে যাওয়া যেত। আমরা দেরি না করে আমার ছোট ভাইয়ের রুমে গিয়ে এমন একটা দৃশ্য দেখে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা দেখলাম আমার ছোট ভাইয়ের গলাতে একটা দাগ বসে আছে, আর তার ভাষ্যটা এমন ছিল, কোনো একটা মহিলা এসে তার গলাটা অনেক জোরে টিপে ধরেছিল, যার কারণে সে নিঃশ্বাস নিতে পারছিল না। একসময় সে ভয়ে চিৎকার করে ওঠে, আর তারপরের ঘটনাটা আমরা তো নিজেরাই চোখে দেখেছি। এ বিষয় নিয়ে আমরা প্রচন্ড চিন্তিত হয়ে পড়লাম যে এখন কি করব। কোনো উপায় না পেয়ে পরের দিনকে আমরা একটা কবিরাজের কাছে গেলাম। সেই কবিরাজের কাছে যেতেই তিনি আমাদের বাড়িতে আসতে চাইলেন। আমরা নির্দ্বিধায় তাকে আমাদের বাড়িতে নিয়ে আসলাম। এভাবেই তিনি আমাদের বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলেন। তারপরে তিনি আমাদের বললেন, আমরা এর আগে যে ঘটনাটা শুনেছি এটা সত্যিই ঘটনা। আমাদেরকে এতদিন যাবৎ যে জিনিসগুলো ভয় দেখিয়ে আসছে, তারা ওই মা ও মেয়ের অতৃপ্ত আত্মা, আর তাদের মৃত্যুর কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। কালো জাদুর মাধ্যমে তাদেরকে মেরে ফেলা হয়েছিল, যার কারণে তাদের আত্মা এই বাড়িতেই ঘুরে বেড়াচ্ছে। এখন তাদেরকে সরাতে হলে বেশ কিছু প্রক্রিয়া করতে হবে। আমরা তাকে সেই প্রক্রিয়াটা করতে বললাম। তিনি তার 2 দিন পরে আমাদের বাড়িতে এসে একটা আসন দিবেন বলে চলে গেল, আর এই 2 দিনের ভেতরে একটা ভয়ানক ঘটনা আমাদের সাথে ঘটে গেল। সেদিন রাতে সবকিছু ঠিক ছিল। হঠাৎ রাত 3টার দিকে আমার আবারও ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখলাম আমার ঘরের ভেতরে সেই বাচ্চা মেয়েটা বসে আছে, আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঘরের ডিম লাইটের আলোতে আমি এটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম।
তার চেহারাটা সম্পূর্ণ ফ্যাকাশে হয়ে আছে, আর চোখগুলো যেন সাদা ফটফটে, যেগুলো ড্রিম লাইটের আলোতে আরো বেশি ভয়ঙ্কর লাগছিল। এটা দেখে আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছিল না। এই প্রথম আমি নিজের চোখে কিছু একটা দেখতে পেলাম। আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম এবং দৌড়াদৌড়ি করতে করতে অনেক জোরে একটা চিৎকার করে নিজের রুম থেকে বের হয়ে গেলাম। আমার ঘর থেকে বের হয়ে আমি যা দেখলাম, এর জন্য আমি আরো বেশি প্রস্তুত ছিলাম না। আমি আমাদের সেই বাড়ির উঠোনের বড় আম গাছটার দিকে তাকিয়ে দেখতে পেলাম সেই আম গাছের ডালে যেখানে দোলনাটা বাঁধা ছিল সেইখানে একটা মহিলার লাশ ঝুলে আছে, যেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি গলায় দড়ি দিয়ে ওই গাছটার ডালের সাথে ঝুলে আছে। এটা দেখে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম এবং অনেক জোরে বাবা আর মায়ের রুমের দরজাতে ধাক্কা দিতে লাগলাম, কিন্তু আশ্চর্যের বিষয় তারা আমার এই ধাক্কার আওয়াজ শুনতে পাচ্ছিল না, আমার চিৎকারও শুনতে পাচ্ছিল না। আমি প্রচন্ড ভয় পেতে লাগলাম। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। আমি পেছনে তাকাতেই যা দেখলাম, এর জন্য আমি আরো বেশি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার পেছনে ঠিক ওই মা আর মেয়ে দাঁড়িয়ে আছে। মায়ের মুখ থেকে অজস্র রক্ত পড়ছে, আর সে বাচ্চাটা তার ফ্যাকাশে চেহারা আর সাদা ফটফটে চোখ নিয়ে ঘাড় ডান দিকে কাত করে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার সহ্যর বাহিরে চলে গিয়েছিল। আমি একটা জোরে চিৎকার করে সেখানে জ্ঞান হারিয়ে ফেলি। তারপরে আমার আর কিছু মনে নেই। পরের দিন নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করলাম। আমার জ্ঞান ফেরার পরে আমি শুনতে পেলাম আমার বাবা বলল, আমি রাতের বেলা অনেক জোরে চিৎকার করছিলাম। তারা এসে আমার রুমের দরজায় অনেক জোরে জোরে টোকা দিচ্ছিল, কিন্তু আমি রুমের দরজা খোলার কোনো নামই নিচ্ছিলাম না। এক পর্যায়ে চিৎকার চেঁচামেচির কারণে পাশের বাসা থেকে লোকজন এসে আমার ঘরের দরজাটা ভেঙে আমাকে বের করে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি তো সেদিনকে নিজেই নিজের রুম থেকে বের হয়ে গিয়েছিলাম। আমি নিজে আমার বাবা মায়ের ঘরের দরজাটাকে টোকাটুকি করছিলাম। তাহলে আমি আবারও নিজের ঘরে কিভাবে এলাম? এই প্রশ্নটা আমার মাঝে আজও থেকে গেছে। কিংবা আমি যদি নিজের রুম থেকে নাই বের হই, তাহলে আমি আমার বাবা মার রুমে কিভাবে গেলাম? আর আমি পেছনে তাকিয়ে ওই জিনিসগুলোকে কিভাবে দেখতে পেয়েছিলাম? এই প্রশ্নের কোনো ব্যাখ্যা আমি আজ পর্যন্ত পাইনি। সেই কবিরাজটা আমাদের বাড়িতে এসেছিলেন এবং তিনি একটা আসন পেতে কিছু একটা করে গিয়েছিলেন। আমাদের বাড়ির চারপাশে কয়েকটা তাবিজ পুঁতে গিয়েছিলেন, যার কারণে এই পর্যন্ত আমাদের আর কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার মনের ভেতরে এই প্রশ্নগুলো এখনো থেকে গিয়েছে। সেদিনকের প্রশ্ন, যদি আমি ঘর থেকে নাই বের হই, তাহলে ওই জিনিসগুলোকে আমি কিভাবে দেখলাম? আর আমি যদি ঘর থেকে বেরি হয়ে যাই, তাহলে আমি আবারও কিভাবে নিজের রুমে আসলাম? কারণ আমার খুব ভালোভাবে মনে আছে আমি নিজের বাবা মার দরজার সামনে জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলাম। ঘটনাটা এখানেই শেষ। জানি না কতখানি ভয়ঙ্কর ছিল, তবে আমি যেসব জিনিস দেখেছি আর যা ফেস করেছি, এটা আমার জীবনে কোনোদিনও আমি ভুলবো না। এখনো আমি স্বপ্নের ভেতরে কিংবা চোখ বন্ধ করলে সেই মা ও মেয়ের চেহারাটা দেখতে পাই। আমার জীবনের এই কালো অধ্যায় আমি কোনোদিনও ভুলবো না। এখনো আমরা সেই বাড়িতে থাকি, কিন্তু আমাদের সাথে এরকম আর কোনো ঘটনা ঘটেনি। ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব। ধন্যবাদ তামান্না আপাকে, তিনি অনেক সুন্দর করে চমৎকার একটা ঘটনা আমাদের কাছে লিখে পাঠিয়েছেন। আশা করি ঘটনাটা আপনাদের কাছেও ভালো লেগেছে। আপনারা আমাদের কাছে কমেন্ট করে জানিয়ে দিন ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান।